দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে চট্টগ্রামে শুরুতেই শিরোনাম। চট্টগ্রামে যান চলাচলের শৃঙ্খলা ফেরাতে সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি পোড়া দেয়ালে আঁকছেন গ্রাফিতি। আমরা ট্রাই করছি কেউ যাতে রং ডিরেকশনে গাড়ি চালাতে না পারে। আমরা নিজেদের থেকে উদ্যোগ নিয়ে আমরা রোডঘাট পরিষ্কার করতেছি, প্লাস আমাদের সোসাইটি চেঞ্জ করার চেষ্টা করতেছি। সাধারণ মানুষের স্বাভাবিক মানুষের যে চিন্তা ভাবনা সেটা দেয়ালে ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমরা রঙের মাধ্যমে। আন্দোলনে গুলিবিদ্ধ অনেকে এখনো কাতরাচ্ছেন চট্টগ্রাম মেডিকেলে। উদ্বেগে দিন কাটছে পরিবারের। বাহার থেকে বার হচ্ছে গুলিটা লাগে দিতে, হঠাৎ আসে বুকে গুলি লাগে, তারপরে শব্দ শুনি অন্যায়ভাবে কিরিচ দিয়ে আমার ছেলেকে মারছে। চলমান পরিস্থিতির বিরূপ প্রভাব আমদানি রফতানি বাণিজ্যে। পণ্য খালাস না হওয়ায় বন্দরে বাড়ছে কন্টেইনার জট। পুরোদমে কার্যক্রম চালুর তাগিদ বিজিএমইর। নুসরাত বৃষ্টির সাথে আছি, তবে শুরুতেই আমরা যাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের। আইনজীবী কথা বলছেন, আমরা সরাসরি তার বক্তব্যে যাচ্ছি। রায়ের বিরুদ্ধে 28/1/2024 ইংরেজি তারিখে রায় করি আর আপিল করি। আপিলটির নিয়ম হচ্ছে 2 মাসের ভিতরে শুনানি শেষ করতে হবে, কিন্তু আমাদের প্রতিপক্ষ হাইকোর্টে চলে গিয়েছিল। হাইকোর্ট তখন আবার কোর্টকে নির্দেশ দিয়েছে যে অতি দ্রুত মামলাটি সমাপ্তি করো। তারপরে তারা যখন রায় দিল, আমরা এই কোর্টকে বললাম আমরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা কোনো উচ্চ আদালতে আপিলে যাব না, লিপ্ট আপিল করব না। কিন্তু শ্রম আইন অনুযায়ী 60 দিনের ভিতরে মামলা নিষ্পত্তি করার কথা এবং হাইকোর্টের আদেশ অনুযায়ী অতি দ্রুত মামলা নিষ্পত্তি করার কথা। কিন্তু আজকে 8 মাস হয়ে গেল মামলা নিষ্পত্তি করা হয় নাই। 8 তারিখে আমরা 1 তারিখে এসে আমরা 1/8/2024 তারিখে এই কোর্টে আমরা 2 পক্ষ যৌথ আবেদন দিলাম, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর এবং আমরা, যে এই মামলাটির আপিলটি মেরিটের মাধ্যমে মেরিট শুনানি করে দ্রুত নিষ্পত্তি করা হোক। কোর্ট তখন এই আজকের ডেট নির্ধারণ করলেন মামলাটি শুনানির জন্য এবং উভয় পক্ষ আমরা এখানে শুনানি করলাম, আমাদের পূর্ণাঙ্গ বক্তব্য দিলাম, মেরিটের সমস্ত জিনিস করলাম। যে কোম্পানির বিরুদ্ধে মামলা, অথচ কোম্পানিকে আসামি করা হয় না। তারপরে 10 জন কোম্পানির 13 জন ডাইরেক্টর, 13 জনকে আসামি না করে 4 জনকে ডক্টর ইউনূস তাদেরকে আসামি করা হয়েছে। অথচ আইন অনুযায়ী কোম্পানিকে আসামি করা বাধ্যতামূলক, কারণ সে হচ্ছে শ্রম অধিদপ্তরের সাথে রেজিস্টার্ড, কোনো ব্যক্তি রেজিস্টার্ড নয়। তারপরে 4/8 বলা হয়েছে যে 6 মাসে পার হয়ে গেলে অটোমেটিক্যালি সে পার্মানেন্ট। তারপরে 117তে বলা হচ্ছে অর্জিত, 17-এর সাথে বলা হচ্ছে অর্জিত ছুটি না দিলে এটা তার অর্জিত ছুটির সাথে যুক্ত হবে। এবং 234-এ বলা হয়েছে, 36-এ বলা হয়েছে 34-এর আদেশ যদি পালন করা 5% না দেওয়া হয় তাহলে সরকার একটা টাইম নির্ধারণ করে দিবেন, ওই টাইমে দিতে হবে। 2তে বলা হচ্ছে টাইমের মধ্যে না দিলে 1 লক্ষ টাকা জরিমানা, প্রতিদিনের জন্য 5,000 টাকা জরিমানা। এরপরে বলছে যদি না দেওয়া হয় এটা পাবলিক ডিমান্ড অ্যাক্ট অনুযায়ী রিকভারি হবে। তারপরে বলল সরকারের কাছে আপিল করা যাবে, সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। কিন্তু কোনো রকম 236 ধারা অনুযায়ী আমাদের কোনো প্রসিডিওর ফলো করা হয় নাই এবং এই অপরাধগুলি কোনো অপরাধ না, এগুলি অল আর সিভিল লায়াবিলিটিস। কারণ শ্রম আদালতে 3টি যারা আছে, যে একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ আর একটা সিভিল। তো সিভিল মামলা হচ্ছে উৎপত্তি হয়েছে 283 ধারা থেকে, আর এই মামলাটি হচ্ছে 4/7, 4/8, 117 এবং 234। এগুলি ক্রিমিনাল অপরাধের মধ্যে চ্যাপ্টারে পড়ে না, অথচ এগুলিকে ক্রিমিনাল অপরাধ হিসাবে বর্ণনা করেছে, যেই জন্য জাতিসংঘ এগুলিকে পর্যবেক্ষণ করে বলেছে ন্যায়বিচারের সাথে প্রতারণা। তো সুতরাং আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে।
শ্রম আইন লঙ্ঘনের মামলায় খালাস পেয়েছেন ডক্টর ইউনূস এবং সেই বিষয়ে তার আইনজীবী ব্রিফ করছিলেন, সরাসরি শুনছিলেন। এবারে আমরা খবরে যাচ্ছি। চট্টগ্রামে ট্রাফিকের ভূমিকায় এখন শিক্ষার্থীরা যান চলাচলের শৃঙ্খলা রক্ষা করছেন বন্দরনগরীর মোড়ে মোড়ে। শুধু তাই নয়, রাস্তাঘাটও পরিচ্ছন্ন করছেন তারা। আবার আগুনে পোড়া দেয়ালে গ্রাফিতি আঁকছেন। তাদের ভূমিকায় সাধারণ মানুষ মুগ্ধ। টাইগার পাস মোড়ের মতো চট্টগ্রাম মহানগরীর অন্যান্য মোড়ের চিত্র একই। ট্রাফিক পুলিশ না থাকায় আপাতত যান চলাচলে শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। এখন তো কেউ ট্রাফিকের দায়িত্বে নাই, ঠিক আছে, তো আমরা হ্যান্ডেল করতেছি আর কি, যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা ট্রাই করছি কেউ যাতে রং ডিরেকশনে গাড়ি চালাতে না পারে। সাধারণ মানুষ আমাদের পক্ষে আছে, ওরা আমাদের কথা শুনছে। যতদিন না সরকার সঠিকভাবে গঠিত হয়, তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব পালন করে, ততদিন যেন আমরা স্টুডেন্টদের হাতে এই দায়িত্বটা থাকে। শুধু তাই নয়, পরিবর্তিত পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের সেবকরা কাজে যোগ দেননি। তাই রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। মানুষ পাওয়া যাচ্ছে না, সেবা কর্মীরাও কাজ করতে আসছেন না, তো আমরা চিন্তা করেছি ছাত্র হিসেবে আমাদের দায়িত্ব দেশকে সংস্কার করার, তাই আমরা এখন এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। তা আমরা যদি ভয় পাই, বাসা বসে থাকি, তাহলে তো কিছুই হবে না। সেজন্য আমরা নিজেদের থেকে উদ্যোগ নিয়ে আমরা রোডঘাটও পরিষ্কার করতেছি, প্লাস আমাদের সোসাইটি চেঞ্জ করার চেষ্টা করতেছি। জীবাণু ছড়াচ্ছে এখন, এই জীবাণুটা যাতে না ছড়ায় আমরা এই উদ্যোগে আসছি। মানুষ সচেতন হোক, যাতে কোথাও ময়লা না আবর্জনা না ফেলুক, দেশ সবার, সবাই দেশটা সুন্দর গড়ে তুলুক। চট্টগ্রামে বিভিন্ন স্থানে দুর্বৃত্তদের দিয়ে আগুনে পুড়ে যাওয়া দেয়ালে গ্রাফিতি এঁকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা দিক এবং এই আন্দোলনে শহীদদের অবদান তুলে ধরছেন শিক্ষার্থীরা। সাধারণ মানুষের, স্বাভাবিক মানুষের যে চিন্তা ভাবনা সেটা দেয়ালে ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমরা রঙের মাধ্যমে। আমাদের যে রিভলিউশনটা হয়েছে, আমাদের যে স্বাধীনতাটা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সেটা ফুটিয়ে তুলতে চাচ্ছি। আমাদের ফুটপাথগুলো যাতে আগের মতো, আগের যেরকম সোনার বাংলা ছিল সেভাবে যাতে ফুটিয়ে তুলি, আমরা ওটাই চাচ্ছিলাম রঙের মাধ্যমে ওটা ফুটিয়ে তুলতে। এটা শুধু এখানে না, আমাদের পুরো চট্টগ্রামে চারপাশে এইসব কাজ করা হচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের এমন ভূমিকায় খুশি সাধারণ মানুষ। কেউ পানি, কেউ বা খাবার নিয়ে আসছেন তাদের জন্য। ছাত্র ভাইরা আগামী দিনে ভবিষ্যতে আমাদের ছাত্র ভাইদেরকে ওইভাবে অগ্রাধিকার দেওয়া হোক, এবং আমি অতীত ছাত্রদের সাথে আন্দোলনে ছিলাম, সহযোগিতা করছি আমার তৌফিক অনুসারে। 8 কেজি মিষ্টি নিলাম, আর 3 কেজি দিয়ে চলে যাচ্ছি। পথে সামনে যদি পাই আরো 3 কেজি কাউকে দিয়ে চলে যাব। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। 3 পার্বত্য জেলায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। রাস্তাঘাট, হাটবাজারে বেচাকেনা বেড়েছে। নির্ধারিত সময়ে চলছে ব্যাংক, অফিস সহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম। দূরপাল্লার যানবাহনও চলাচল স্বাভাবিক পর্যায়ে আছে এবং সড়কের শৃঙ্খলা ফেরাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাথে যোগ দিয়েছে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরাও আছে এতে। এছাড়াও সহিংসতা ও লুটপাট রোধে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। বান্দরবানেও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যোগ দিয়েছে এবং সকাল থেকেই পৌর এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে তারা। এছাড়া সড়কে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে শৃঙ্খলার কাজও করছে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন। সংঘর্ষে গুলিবিদ্ধ অনেকে এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছেন। বেশিরভাগই পথচারী ও কর্মজীবী, যারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আর কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক। দুঃসহ সেই অভিজ্ঞতা ভুলতে পারছেন না তারা। অন্যদিকে উদ্বেগ, উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। গেল রোববার দুপুরের খাবার খেয়ে বাসা থেকে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে নিজের কর্মস্থলে ফিরছিলেন চাকরিজীবী রহমতুল্লাহ। হঠাৎ বুকে গুলি লাগলে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি 4 দিন ধরে কাতরাচ্ছেন চট্টগ্রাম মেডিকেলে। পরিবারের সদস্যদের কপালে চিন্তার ভাঁজ। আমরা চলতেছিলাম, আমি একটু এড়ায় যাওয়ার চেষ্টা করছিলাম, তো একটু ঘুরে যাওয়ার সময় পরে হঠাৎ আসে, বুকে গুলি লাগে, তারপরে শব্দ শুনি। কে মারছে, কারা মারছে দেখি না, তবে ওইখানে অনেক মানুষ ছিল। ওর উপরে পুরো ফ্যামিলিটা নির্ভরশীল। ও একটা কাঁচা মরিচ আলাদা কাজ করে, এতটুকু ওর খোঁজে ফ্যামিলি চলে। রোববার চট্টগ্রামের রক্তক্ষয়ী সংঘাতে গুলিবিদ্ধ আরও অনেকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বেশিরভাগই পথচারী ও কর্মজীবী। অস্ত্রোপচার করতে হয়েছে প্রায় সবার। হঠাৎ আমার এখানে জিনজিনি আসছে আর দেখি যে হঠাৎ ব্লাড বাইর হইতেছে। বাহার থেকে বার হচ্ছে, মানে ও পারে বার হচ্ছে, মানে গড়িটা লাগাই দিতে পট করে, আমি দেখতে পারিনি। বাইরে হওয়ার পর পরে দেখতেছে গলাগলি হচ্ছে দেখে উনি দৌড় মারছে, পিছন থেকে পায়ে গুলি লাগছে।
এরপরে উনি অচেতন হয়ে গেছে, আর বলতে পারে না। অন্যায়ভাবে কিরিচ দিয়ে আমার ছেলেকে মারছে, মারি রাস্তাতে অতিরিক্ত হামলা করে রাস্তাতে ফেলে দিয়েছে। সেদিনের ভয়াবহতা ভুলতে পারছেন না আক্রান্তরা। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষও বর্ণনা করেন সে অভিজ্ঞতা। দুইটা গুলি বের করা হয়, কিন্তু ওনার অবস্থাটা এমন একটা পজিশনে আছে, ডাক্তার বলছে পেটের গুলিটা পেট ফুলে ছাড়া মানে বের করা পসিবল না। ভয়ঙ্করভাবে জখম করা হয়েছে, এরকম অনেকে আছে। আমরা এদেরকে উদ্ধার করে চকবাজার মেডিকেলে নিয়ে আসছি, তো ওদের ট্রিটমেন্ট চলতেছে। প্রায় 1-150 রোগীকে রক্ত দিয়ে আমাদের গোসাইখালী ব্লাড ব্যাংক গোসাইখালীর কর্মীরা সহযোগিতা করেছে। গুলিবিদ্ধদের মধ্যে আইসিইউতে থাকা 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। সাম্প্রতিক পরিস্থিতির প্রভাব পড়েছে আমদানি রফতানি বাণিজ্যে। চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্কায়ন কার্যক্রম অনেকটাই সীমিত। পণ্য খালাস না হওয়ায় কন্টেইনার জট প্রতিদিনই বাড়ছে। আর এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে দ্রুতই পুরোদমে কার্যক্রম চালুর তাগিদ দিয়েছে বিজিএমইএ। গত 2 দিন ধরে চট্টগ্রাম কাস্টমস হাউসে শুল্কায়ন কার্যক্রম অনেকটাই সীমিত। অনেকে চালানের নথি অনলাইনে জমা দিলেও প্রক্রিয়াকরণ হচ্ছে না, ফলে আটকা পড়ছে আমদানি পণ্য। তার উপর নিরাপত্তাহীনতার কারণে কর্মকর্তা কর্মচারীরা বেরিয়ে যাচ্ছেন আগে ভাগে। এমন পরিস্থিতিতে সকালে কাস্টমস হাউসে গিয়ে আমদানি রফতানি বাণিজ্যের স্বার্থে পুরোদমে শুল্কায়ন কার্যক্রম চালুর দাবি জানান বিজিএমইএ নেতারা। চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্টের মেন হাব। এটা যদি কোনো অবস্থাতে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সামনে অর্থনীতির জন্য বড় আরেকটা ধাক্কা আসবে। সেটা যাতে ভবিষ্যৎ সরকার এবং আমাদের দেশ যাতে এই সংকটে না পড়ে, সেজন্য কিন্তু আমরা আজকে রাস্তায় নেমে এসেছি। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, আমরা সেই আগের গতি ফিরিয়ে আনতে পারবো। আমরা বন্দর যে কনজেশনের দিকে যাচ্ছে, আমরা তার থেকে বেরিয়ে আসতে পারবো। অস্থিরতা কাটিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি কাস্টমস কর্তৃপক্ষের। নিরাপত্তার বিষয় নিয়ে আমরা এখন আর খুব বেশি শঙ্কা বোধ করছি না। আমাদের সকল অফিসের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত আছেন এবং ফুল সুইংয়ে কাজ হচ্ছে। শুল্কায়ন সীমিত হওয়ায় চট্টগ্রাম বন্দরেও বাড়ছে কন্টেনার জট। বর্তমানে ইয়ার্ডগুলোতে রয়েছে 42,000-এর বেশি কন্টেনার। ডেলিভারি কম হলে আমরা যেটা সংখ্যায় থাকি সেটা হচ্ছে যে কন্টেইনারটা বেড়ে যায়। আমাদের তো একটা নির্ধারিত ধারণ ক্ষমতা আছে, সেই ধারণ ক্ষমতার কাছাকাছি চলে গেলে কন্টেইনার হ্যান্ডলিংয়েও সুবিধা হয় এবং আমাদের এটা একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। আমাদের আহ্বান থাকবে যে মালামালগুলো দ্রুত ডেলিভারি নিয়ে চট্টগ্রাম বন্দরকে যেন ভিতরে আমাদের অবস্থাটা ভালো করে। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আবার কৃতজ্ঞতা জানাচ্ছি যে যখনই আমরা আপনাদেরকে আহ্বান করি, আপনাদেরকে আসার জন্য অনুরোধ করি, আপনারা আসেন এবং আমাদের এই বিভিন্ন খবরগুলো সবাইকে জানাতে সহায়তা করেন। আজকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা আজকে খুব কম সময়ের মধ্যে আপনারা এসেছেন। ভাবলাম যে কী পরিস্থিতি হচ্ছে, কি হচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে আবার একটু কথা বলি। কিছুক্ষণ আগে আমি আমার কমান্ডারদের সাথে, জিওসিদের সাথে কথা বলেছি। পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে 3-4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না। অবশ্যই তাদেরকে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে 2 নেভি চিফ এবং এয়ার চিফ আছেন। আমরা একসাথে কাজ করছি। কিছুক্ষণ আগে আমার প্রফেসর ইউনুসের সাথেও কথা হয়েছে। ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য এবং আমি নিশ্চিত যে উনি আমাদেরকে একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নিয়ে যেতে সক্ষম হবেন এবং আমরা এ থেকে উপকৃত হব। আর আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে। যেহেতু এখন ট্রাফিক পুলিশ ছিল না, তারা ট্রাফিকিংয়ের কাজ করছে, বিভিন্ন রাস্তা পরিষ্কার করা, যে সমস্ত ভ্যান্ডালাইজেশন হয়েছে যে সমস্ত স্থাপনাগুলোতে, ওগুলোকে পরিষ্কার করা। আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই ভালো কাজগুলো চালিয়ে যাচ্ছে। আমি তাদেরকে অনুরোধ করব যে এই ভালো কাজগুলো যেন তারা চালিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যে সমস্ত লুটতরাজ অপরাধ সংগঠিত হচ্ছে ওগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে এবং আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে
একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারব। আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে, আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, স্টুডেন্ট কোঅর্ডিনেটরদের সাথে আলোচনা করেছি, আমার সাথে নেভি চিফ এবং এয়ার চিফ ওনারাও ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসকে করার জন্য এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। কালকে আসবেন, কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন, আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন, স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস, এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার এই কাজ সমাধা করতে সক্ষম হবেন। অনেক ধরনের গুজব চলছে, আমি জনগণকে আহ্বান করব এ ধরনের গুজবে যেন কান না দেয়। আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি। আবার সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি সমস্ত গুজব রটনা করা হচ্ছে, এগুলোকে আপনারা কান দিবেন না এবং আপনারা এই ধরনের গুজব ছড়াতেও দয়া করে সাহায্য করবেন না। আমি জানি সবাই এটা ইচ্ছা করে করেন না, হয়তো আউট অফ প্যানিক আপনারা এটা করেন, এই জিনিসটা থেকে নিবৃত্ত থাকলে এটা ভালো হবে এবং আরেকজনকে কোনো নিশ্চিত না হয়ে কাউকে এ ধরনের কোনো খবর সংবাদ আপনারা দেওয়া থেকে বিরত থাকবেন, তাহলে এটা আমাদেরকে সাহায্য করবে। পুলিশের পুনর্গঠনের কাজ চলছে, এখন পুলিশ প্রধান একজন নিয়োগ দেওয়া হয়েছে। আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত আসবে এবং পুলিশ একটা প্রফেশনাল ফোর্স হিসাবে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে। সর্বশেষে আমি আপনাদের নিশ্চিত করতে চাচ্ছি যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সর্বদা জনগণের সাথে আছে এবং থাকবে এবং আমরা কাজ করে যাব, পাশাপাশি সবার সাথে মিলে কাজ করে যাব এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারবো, ভবিষ্যতে পৌঁছাতে পারবো বলে আমি বিশ্বাস রাখি। আপনারা আমাদের সবাইকে সাহায্য সহযোগিতা করবেন, আপনাদের সাহায্য নিয়ে ইনশাল্লাহ আমরা এটা করতে পারবো। আপনারা মিডিয়া অলরেডি অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে আপনাদের সংবাদ পরিবেশন করছেন, আমি আবার আপনাদের কাছে এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে দেশকে একটা সুন্দর একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো এই দেশে এবং আমরা সবাই ভালো থাকবো ইনশাআল্লাহ। এখন আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমি যদি আমার জানা থাকে আমি অবশ্যই এটার উত্তর দেব। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন, এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি, হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। মাননীয় সেনাপ্রধান, আমরা দেখেছি যে সেনাবাহিনী বাংলাদেশ এবং বাইরে যে কোনো দুর্যোগ এগুলো কিছু মোকাবেলা করতে সক্ষম। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুর্বৃত্তরা ডাকাতি থেকে শুরু করে লুটতরাজ করছে এবং গতকাল রাতের বেলা মোহাম্মদপুর, ধানমন্ডি এই এলাকাগুলোতে ঘটনা ঘটছে রাজধানী শহরে, এবং এই বিষয়ে আসলে সেনাবাহিনী কি পদক্ষেপ নিচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমি দায়িত্ব নিয়েছিলাম অবশ্যই, এবং আমি রাজনৈতিক নেতৃবৃন্দর কাছ থেকে কথাও আমি ওনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা আমাদের সাহায্য করেন, যে মুহূর্তে এই ট্রানজিশনটা হবে এ ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, এবং ওনারাও আমাকে বলেছিলেন যে ওনাদের যতদূর সম্ভব সাহায্য করবেন। তারপরেও কিছু কিছু ঘটনা ঘটেছে, এটা ঘটার পিছনে তো কিছু কারণও আছে এবং আমরা ইনিশিয়ালি হয়তো কিছু এরকম ঘটনা ঘটেছে, বা তারপরে এখন পরিস্থিতি কিন্তু অনেক শান্ত হয়ে আসছে। আমরা আমাদের যত স্ট্রেংথ আছে, পুলিশ কিন্তু নন এক্সিস্টিং, পুলিশ কোনো ডিউটিতে নাই, পুলিশের একটা বড় ফোর্স, এটার যে ভয়েড যেটা সৃষ্টি হয়েছে, এই ভয়েডটা সেনাবাহিনীর স্ট্রেংথ দিয়ে এটা পুরো করা সম্ভব না।
আর তারপরেও আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি এবং হাজার হাজার লোককে আমরা কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আমরা উদ্ধার করেছি। বহু পুলিশ, আমার জানা মতে বহু পুলিশ, অনেক থানা, তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের রেস্কিউ করা, এই সমস্ত কাজগুলো আমরা করেছি। আমরা সমস্ত ইম্পর্টেন্ট জায়গা যেমন বিমানবন্দর, ডিপ্লোম্যাটিক এরিয়া, সেক্রেটারিয়েট, জাজেসদের অ্যাকোমোডেশন, তারপরে সেক্রেটারিদের অ্যাকোমোডেশন, এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিও আমরা প্রোটেক্ট করছি এবং বিভিন্ন জায়গায় পেট্রোলিং করা হচ্ছে।